বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সামিল হবে। ক্লাসগুলো দেখবে এবং পাঠে মনোযোগী হবে, পাঠের উন্নতি করবে। আসো, আজ 26/9/2020 রোজ শনিবার নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে গণিত বইয়ের থেকে জ্যামিতি অংশ থেকে একটি জ্যামিতি করাবো। দেখো, অধ্যায় 6 অর্থাৎ 6.2 উপাদ্য নাম্বার 15। তোমরা যদি বই খোলো তাহলে 129 পৃষ্ঠা দেখতে পাবে। পৃষ্ঠা নাম কত? পেজ 129 নং পেজে তোমরা এই জ্যামিতিটা দেখতে পাবে। তাহলে আসো, যারা এখনো অপ্রস্তুত আছো প্রস্তুতি নিয়ে নাও এবং অনলাইন ক্লাসে সামিল হও। আমাদের ক্লাস শুরু হচ্ছে। প্রশ্নটা দেখো, শুরুতেই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এই জ্যামিতিটি তোমাদেরকে আমি বোঝাবো এবং জ্যামিতিটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো এই জ্যামিতিটি অনেকের দুর্বলতা থাকতে পারে। আশা করি আজকের পাঠ শেষে তোমাদের সমস্যাগুলো থাকবে না, তোমরা এ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবে। তার ধারাবাহিকতায় আমরা শুরুতেই এ বিষয়ের এই জ্যামিতির সাধারণ নির্বাচন লিখব। সাধারণ নির্বাচন লিখব। কি লিখব? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা আমরা কীভাবে লিখব এটা তোমাদের জানা আছে, তবুও তোমাদের জ্ঞাতার্থে আবার একবার বলি। সেটা হচ্ছে, সাধারণ নির্বাচনটা হচ্ছে আমরা যে প্রশ্নটা এখানে দিয়েছি এই প্রশ্নটাই হুবহু এখানে চলে আসবে। খেয়াল করো, আমরা সাধারণ নির্বাচনে কী লিখব? ত্রিভুজের যে কোনো দুই বাহুর প্রমাণ করতে হবে। যে জাস্ট আমাদেরকে এখানে শুধু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? কি করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। এটা আমরা দেখাবো। এর জন্য আমাদেরকে কি করতে হবে? সাধারণ নির্বাচনটা লিখতে হবে। সাধারণ নির্বাচন হচ্ছে প্রমাণ করতে হবে যে বাকি অংশটুকু উপর থেকে যা আছে প্রশ্নটাই অ্যাড হবে এখানে। তাহলে কাজটা সহজ হয়ে গেল। খেয়াল করো, সহজ না? সাধারণ নির্বাচনটা আমরা লিখব কোথা থেকে? প্রশ্ন থেকে। যেহেতু এটি উপপাদ্য, সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটা প্রমাণ করতে হবে। এরপরে ধাপ হচ্ছে আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন লেখার আগে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে। খেয়াল করো, আমি চিত্রটা দেখাচ্ছি তোমাদেরকে। একটা ত্রিভুজ দেখাচ্ছি। এই যদি আমরা স্কেল ব্যবহার করি তাহলে এরকম একটা ত্রিভুজ পাবো। ত্রিভুজটি হচ্ছে ABC, তাই না? ABC। এই ত্রিভুজের আমাদের যে কোনো দুই বাহু মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, আমরা যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু AB বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি D এবং AC বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি কি ধরে নেওয়া যায়? E। খেয়াল করো, এ হচ্ছে মধ্যবিন্দু, এ হচ্ছে মধ্যবিন্দু। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ টোটাল স্কেল বসিয়ে তার অর্ধেক পাবো মধ্যবিন্দু। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু কি পেলাম? ডি এবং ই। আচ্ছা, তাহলে আমরা এটাকে বিশেষ নির্বাচন এখন কি লিখতে পারি?
খেয়াল করো, বিশেষ নির্বাচনটা হবে বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ ABC এর, এটি হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E। কেমন? ত্রিভুজ ABC এর AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই DEটা BC এর সমান্তরাল, অর্থাৎ DE সমান্তরাল। এই দুটো চিহ্নকে সমান্তরাল চিহ্ন বলে। খেয়াল করা, সমান্তরাল চিহ্ন স্ট্রেটলি হতে পারে, এভাবেই হতে পারে, যেভাবেই হোক দুটো রেখা যদি পরস্পরের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই থাকে তখন এই দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা। তাহলে DE এটার সমান্তরাল চিহ্নগুলো তোমরা পূর্বে ক্লাস থেকে শিখে এসেছো। DE সমান্তরাল BC এবং দেখাতে হবে DEটা আর কি দেখাতে হবে? দৈর্ঘ্যের দিক দিয়ে কি হবে? অর্ধেক হবে। DE সমান ইকুয়াল হাফ BC। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রশ্নের আলোকে কি কাজ করব তার একটা প্রস্তুতি আমরা বিশেষ নির্বাচনে লিপিবদ্ধ করেছি। তাহলে আমরা আবার একটু চেক করে নিই। মনে করি আমাদের যে ABC ত্রিভুজটা আমরা এখানে দাঁড় করিয়েছি, এই ABC ত্রিভুজের AB এবং AC বাহুর মধ্যবিন্দু হলো যথাক্রমে D এবং E, এবং প্রমাণ করে দেখাবো DEটা BC এর সমান্তরাল এবং DEটা BC এর অর্ধেক। ক্লিয়ার? আচ্ছা, যদি তোমরা এটা বুঝে থাকো, আসলে এর পরের ধাপ হচ্ছে আমরা চলে যাব অঙ্কনের কাজ। আমাদের এখানে বাড়তি কি কাজ করতে হবে সেই কাজটুকু একটু দেখে নিই। এভাবে লেখা যায়, অথবা এটাকে আমরা সংযুক্ত করে দিয়ে দিই। অঙ্কন হচ্ছে আমরা DEটা যোগ করব। আমি একটু আগে লিখিনি যে DE যোগ করি, DE কি করব? যোগ করি এবং DE কে DE যোগ করে নিব। খেয়াল করো, DE যোগ করে নিলাম এবং DE কে সম্মুখ দিকে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করি DE কে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, আমরা এদিকে এটাকে এমনভাবে বাড়াবো, অর্থাৎ এই DE যে সমপরিমাণ আছে স্কেল বসিয়ে একই সমপরিমাণ এখানে DEটাকে এদিকে বর্ধিত করব, F পর্যন্ত এমনভাবে বর্ধিত করব এই অংশটুকু যেন এই অংশটুকুর সমান হয়। DE কে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন DE সমান EF, DE সমান EF হয়। খেয়াল করো, তাহলে DE কে এমনভাবে বর্ধিত করলাম যাতে করে DE যেন EF এর সমান হয় আর CF
যোগ করি, সিএফ যোগ করি। আসো সিএফটা স্কেল বসিয়ে সিএফটা যোগ করে নিব। প্রিয় শিক্ষার্থীরা, কাজটি দেখো, অঙ্কনের কি কাজ করলাম, কি কাজ হয়েছে অঙ্কনে? ডিই যোগ করলাম এবং ডিইকে এ পর্যন্ত বাড়ালাম যাতে করে ডিইটা ইএফ এর সমান হয় এবং সিএফ যোগ করি। এ হচ্ছে আমাদের অঙ্কনের কাজ। যখন অঙ্কনের কাজটি শেষ হয়ে গেল তখন আমরা শুরু করতে যাচ্ছি আমরা কিভাবে এটাকে ধাপে ধাপে প্রমাণ করতে পারি। আসো আমার সাথে তোমরা একটু খেয়াল করো কিভাবে প্রমাণের ধাপটুকু আগানো যায়। প্রমাণ করার জন্য আমরা দুটো ত্রিভুজ নেব এই চিত্র থেকে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। খেয়াল করো, এই দুটো ত্রিভুজ নেব, অর্থাৎ দুটো ত্রিভুজের ঘরে আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম। এই দুটো ত্রিভুজ নেব। প্রথম ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ। কয়টা ত্রিভুজ হলো? দুটো ত্রিভুজ হলো। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে আমার সাথে তোমরা দেখবে কোন কোন জায়গায় মিল করা যায়, কোন কোন জায়গা সিমিলার। এই দুটো ত্রিভুজের মধ্যে কোন কোন অংশ দিয়ে তারা একই রূপ বা অনুরূপ হয়। প্রথমত হচ্ছে আমি যদি বলি এ ইটা সি ই এর সমান, কিভাবে একটু ধারণা করো কিভাবে সমান হতে পারে? এ ইটা সি ই এর সমান কিভাবে সমান? এটা প্রশ্ন অনুসারেই সমান, কারণ ডিও ই ডিটা এ বি এর মধ্যবিন্দু, এটা এসি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা লিখতে পারি ই এসি এর কি, ই এসি এর মধ্যবিন্দু, এই জন্যে এটা সমান। দ্বিতীয় আরেকটা অংশ দেখাতে পারি, ডিই ইএফ এর সমান। ডিটা কার সমান? ইএফ এর সমান। ডিই ইকুয়াল ইএফ। ডিইটা কার সমান? ইএফ এর সমান। তাও কিভাবে সমান হয়? এই কথাটা আমরা অঙ্কনে লিখে এসেছিলাম। অঙ্কনে বলছি ডিইকে এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করব যাতে করে ডিই এবং ইএফ সমান হয়। তাহলে আমরা এটা অঙ্কনে স্বীকার করলাম। কোথায়? অঙ্কনে। এটা অঙ্কন অনুসারে আমরা এটা লিখতে পারি, তাই না? কয়টা শর্ত দেখালাম? দুটো। আর একটা শর্ত দেই, সেটা হচ্ছে এখানে একটা কোণ পাবো, তাই না? এখানেও ঠিক একটা কোণ পাবো, অর্থাৎ রেখাগুলো ঠিক এভাবে আর এভাবে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ পাবো। দেখো দুটো সরল রেখা যখন পরস্পরকে এভাবে ছেদ করবে, পরস্পরকে এভাবে ছেদ করবে, তাহলে এই দুটো সরলরেখা দুই বিপরীত পাশে দুটো কোণ পাওয়া যাবে। এই কোণগুলোকে কি বলা হবে? বিপ্রতীপ কোণ। ঠিক এখানে একটা কোণ পাবো আমরা এ ই, এইদিকে আসবে ডি, এই কোণটি পাবো। একইভাবে পাবো সি ই এফ, এই কোণটি পাবো। এটা কি ধরনের কোণ? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ বলে। তাহলে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। বিপ্রতীপ বা বিপরীত কথাটা এইরকম হতে পারে, বিপরীত কোণ, অর্থাৎ বিপ্রতীপ কোণ বলে এই শর্তটি সমান। তাহলে খেয়াল করো, দুটো ত্রিভুজের মধ্যে বিভিন্ন অংশ দিয়ে আমরা তিন ধরনের তুলনা দেখলাম, তিনটি অংশ সিমিলার দেখালাম। যদি তিনটি অংশ দুটি ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো তিন দিক দিয়ে সমান দেখাতে পারি, বাহু কোণ মিলিয়ে, তখন এই দুটি ত্রিভুজকে বলা হবে সর্বসম, অর্থাৎ তারা সব দিক দিয়ে সমান। অর্থাৎ লিখতে পারি ত্রিভুজ এ ডি ই সর্বসম চিহ্ন, এটা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে উপরে একটি
ঢেউ থাকবে। সর্বসম ত্রিভুজ CEF, খেয়াল করি, তাহলে এই দুটো ত্রিভুজ সব দিক দিয়ে সমান। খেয়াল করো, যদি এই দুটি ত্রিভুজ সব দিক দিয়ে সমান হয় তাহলে আমি এখান থেকে আর কি নিতে পারি? আমি নিতে পারি এই কোণটি এই কোণের সমান হতে পারে, এই কোণটি এই কোণের সমান হতে পারে। দেখো কি কি, একটু দেখো। সেটা হচ্ছে আমি এখন লিখব DA কোণ, এই কোণটি সমান হবে DA কোণ, এই কোণটি সমান হবে ECF কোণের সমান। আবার AD কোণটা হবে EFC কোণের সমান। দেখো ঠিক এটা ছিল বিপ্রতিকোণ। আর এই দুটো কথার জন্য, এই দুটো অংশের জন্য আমরা লিখতে পারবো এখানে এরা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, খেয়াল করো। তাহলে এই কোণটি এই কোণের অপোজিট, সম্পূর্ণ অপোজিট। এই কোণটি যে অংশে দেখা যায় এই কোণটি তার বিপরীত অংশে দেখা যায়, বাট দুই প্রান্তে। যদি একই বিন্দু দুই পাশে হয় তাহলে বিপরীত, কিন্তু একই রেখার দুই বিপরীত প্রান্ত হলে এদেরকে বলা হবে একান্তর কোণ। তাহলে কি পেলাম? এই দিক দিয়ে সমান। আরও একটা দিক দেখাতে পারি, সেটা হচ্ছে তাহলে এডিটাও CF এর সমান, এ বাহুটাও সমান হতে পারে। এটা তোমাদের বইতে নেই, আমি একটু লিখে দিলাম। লিখতে পারি AD সমান CF, তাই না? খেয়াল করে দেখো, AD সমান CF লেখা যায়, তাই না? AD সমান CF লেখা যায়। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে কথাগুলো এখানে লিখছি। এখন লিখব, তাহলে কি লিখলাম? দুটো কোণ একান্তর কোণ সমান হতে পারে, AD বাহুটা CF বাহুর সমান হতে পারে, তার মানে AD বাহুটা CF বাহুর সমান্তরাল হতে পারে, তাই না? তাহলে AD বাহুটা CF বাহুর সমান্তরাল হতে পারে, AD বাহুটা CF বাহুর সমান্তরাল হতে পারে, অথবা AB বাহুটাও CF বাহুর সমান্তরাল হতে পারে। ক্লিয়ার? AD CF এর সমান্তরাল হতে পারে। যদি আমি লাইনটাকে বড় করি, AB, খেয়াল করো, এই হচ্ছে AB আর CFটা হচ্ছে এই অংশ, এই অংশটা হচ্ছে CF, C and F, খেয়াল করো, তাই না? AB এবং CF, একটু যদি খেয়াল করি কি দাঁড়াচ্ছে, এই ABটা CF এর সমান্তরাল। এখন এই সমান্তরাল হওয়ার জন্য দুটো রেখাকে সমান হতে হয় না। দুটো রেখা যদি সমদূরত্ব বজায় রাখে, ছোট অথবা বড় যাই হোক, যদি সমান্তরাল মানে সমান দূরত্ব, দুটো রেখার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা যদি সমান থাকে তখন এটাকে আমরা সমান্তরাল বলবো। যেমন এরকম হতে পারে, রেখাটি বক্ররেখাও হতে পারে যদি সে এইভাবেই যায়, যদি সে সবসময় একই দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, তাহলে আমরা তাকে কি বলবো? সমান্তরাল। তাহলে সমান্তরাল এবং সমান কথাটি তোমাদের বোধগম্য হয়েছে অবশ্যই। সমান্তরাল হওয়ার জন্য সমান হতে হয় না, যার কারণে AD CF এর সমান্তরাল হবে এবং ABটাও CF এর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল বলা যায়। এখন দেখো, আমরা এখানে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে ADটা যদি এইভাবে লিখি, BDটা AD এর সমান, এই অংশে সমান, কারণ ডিটা AB এর কী ছিল? মধ্যবিন্দু। এবং আবার লিখলাম যে ADটা CF এর সমান, তাহলে লিখতে পারি CF। এই কথাগুলো লিখতে পারি, খেয়াল করো কি লিখতে পারি? BD AD এর সমান। BD কার সমান?
এডি এর সমান, আবার এডিটা সিএফ এর সমান। তার মানে বিডি এডি সিএফ এরা প্রত্যেকেই সমান। যদি প্রত্যেকেই সমান হয় তাহলে এডি যদি সিএফ এর সমান্তরাল হতে পারে, এডি যদি সিএফ এর সমান্তরাল হয় তাহলে কি হবে, এবিও সিএফ এর সমান্তরাল হয়। তাহলে এই অংশটাকে এটা লিখতে পারি বিডিটাও সিএফ এর সমান্তরাল। দেখো এই শর্তটি করার জন্য এখানে কিছু কাজ করলাম, যে এডি বি সিএফ এর সমান্তরাল, অনুরূপভাবে এবিও সিএফ এর সমান্তরাল। যদি বিডি এডি সিএফ এরা পরস্পর সমান হয় তাহলে এডি যদি সিএফ এর সমান্তরাল হয় বিডিটাও সিএফ এর সমান্তরাল হবে। এডি যদি সিএফ এর সমান্তরাল হয় বিডিটাও সিএফ এর সমান্তরাল হবে, কারণ এডি এবং বিডি সমান, যার কারণে আমরা এডি এর পরিবর্তে বিডি লিখতে পারি। ক্লিয়ার? যদি এই শর্তগুলো ঠিক থাকে তাহলে আমরা এখানে নতুন একটি অংশ পাবো, সেটা খেয়াল করো। আমি যে অংশ দিয়ে আমার পেনটি ঘুরিয়ে নিচ্ছি, এই অংশ তোমাদেরকে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করলো, কি চিন্তা করেছো একটু খেয়াল করো। যে অংশ দিয়ে আমি কলম ঘুরিয়েছি সে অংশটুকু ছিল বি ডি এফ সি। খেয়াল করো, বি ডি এফ সি একটি কি মনে হয় তোমার কাছে, এটা একটি কি, একটি সামান্তরিক। বিডিএফসি একটি সামান্তরিক। যদি এটি একটি সামান্তরিক হয় তাহলে সামান্তরিকের শর্তগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে, যে সামান্তরিক কি এবং সামান্তরিক কাকে বলে। সামান্তরিকের চিত্র তো এখানে আসেই, তোমাদেরকে আবার চিত্র দেওয়া যায়। একটা চতুর্ভুজ ঠিক এই আকৃতিতে, যার এই বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, চার বাহু বিশিষ্ট আবদ্ধ একটি চিত্র, এটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি কি সুবিধা আছে, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, অর্থাৎ যদি এটাকে আমি নাম্বারিং করি এ বি সি ডি, তাহলে কেমন হয়, বিপরীত বাহু বলতে বোঝানো হচ্ছে এই, একটু চিহ্নিত করলাম, এবি বাহুটা ডিসি বাহুর সমান হবে এবং সমান্তরাল হবে, এডি বাহুটা বিসি বাহুর সমান হবে এবং সমান্তরাল হবে। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে কি বলা হবে, সামান্তরিক। তাহলে এখন আমাদের এই চিত্রে যদি বি ডি এফ সি যদি একটি সামান্তরিক হয় তাহলে এই সামান্তরিকের জন্য আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারি না যে ডিএফ সমান্তরাল বিসি। যদি এটা সামান্তরিক হয় তাহলে সামান্তরিক শর্ত অনুসারে ডিএফ সমান্তরাল বিসি, ডিএফটা বিসি এর সমান্তরাল। শুধুমাত্র ডিএফ বিসি এর সমান্তরাল নয়, ডিইটাও বিসি এর সমান্তরাল। অর্থাৎ যদি আমরা তাকে অর্ধেক পজিশনে নিয়ে আসি তাহলে আমাদের একটু আগে কথা ছিল যে সমান্তরাল হওয়ার জন্য সমান হতে হয় না, দুটো বাহু শুধুমাত্র তাদের মধ্যবর্তী দূরত্ব বজায় রাখবে। এতে কেউ বড় হতে পারে, কেউ ছোট হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে তখন তারা ওই বাহুদ্বয় সমান্তরাল বলা হবে, বাহুদ্বয়কে। তাহলে খেয়াল করো, ডিএফ যদি বিসি এর সমান্তরাল হয়, ডিইটাও বিসি এর সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি। তাহলে ডিএফ সমান্তরাল বিসি হলে ডিইটাও বিসি এর সমান্তরাল। খেয়াল করো, আমরা মনে হয় যে বিসি নির্বাচনে স্বীকার করে আসছিলাম যে ডিই বিসি এর সমান্তরাল, এটা দেখাবো ডিটা বিসি এর সমান্তরাল। হ্যাঁ, আমরা বিসি নির্বাচনে সাধারণ নির্বাচন অনুসারে বা প্রশ্ন অনুসারে বিসি নির্বাচনে স্বীকার করেছি যে আমরা দেখাবো, প্রমাণ করে দেখাবো ডিইটা বিসি এর সমান্তরাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ডিইটা বিসি এর সমান্তরাল প্রমাণ করে দেখিয়েছি এই অংশে। ঠিক আছে, আমাদের পরবর্তী আরেকটু কাজ, সেটা হচ্ছে এখন দেখাবো ডিইটা বিসি এর অর্ধেক। তাই আমরা আবার আসব শর্ত 2। আমরা এই প্রথম শর্ত প্রমাণের প্রথম শর্ত হচ্ছে 1 নাম্বার, এই শর্ত দিয়েই আমরা এ পর্যন্ত পৌঁছলাম। এবং শর্ত 2 বা ধাপ 2 যদি আমরা আবার চিন্তা করি যে ডিএফ
খেয়াল করো ডিএফ, এটা কার সমান হতে পারে? এটা বিসি এর সমান। ডিএফটা কার সমান? বিসি এর সমান হবে। যদি ডিএফটা বিসি এর সমান হয় তাহলে আমরা পাবো ডিএফ। খেয়াল করো ডিএফ কোন অংশ? ডিএফ হচ্ছে ডিই প্লাস ইএফ। তাহলে ডিএফ এর পরিবর্তে লিখতে পারি ডিই প্লাস ইএফ, তাই না? এটা লিখতে পারি ইকুয়াল বিসি। আচ্ছা, এখন আমরা বা ডিই রাখলাম ইএফ। ইএফটাকে কোথায় আমরা দেখিয়েছিলাম? খেয়াল করে দেখো ইএফ এর কথাটাই এটা আমরা অঙ্কন অনুসারে অঙ্কনের মধ্যে লিখলাম যে ডিই যেন ইএফ এর সমান হয়। তাহলে এখন আর ইএফ লিখবো না, এখানে ডিই লিখবো। ডিই লিখবো বিসি। শর্ত দিতে পারি যে ডিই ইএফ এর সমান, এই শর্ত দিতে পারি, তাই না? এখন ডিইডি যদি যোগ করি তাহলে কত হবে? একটু খেয়াল করে দেখো কত হবে সেটা। কাজের সুবিধার্থে এখানে একটু করে দিই। খেয়াল করো 2DE ইকুয়াল কত লিখতে পারি? বিসি, তাই না? বা ডিই রেখে দিলাম, 2টাকে বাম পাশ থেকে ডান পাশে আমরা যদি পক্ষান্তর করি তাহলে বাম পাশে সে গুণের সম্পর্ক, ডান পাশে গেলে সে হবে ভাগের সম্পর্ক, অর্থাৎ নিচে যাবে হাফ বিসি। তাহলে খেয়াল করো ডিইটা বিসির কি হয়ে গেল? অর্ধেক। এটাও আমাদের এখানে ছিল। দৈর্ঘ্যের দিক দিয়ে আমরা দেখাবো যে সে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে ডিইটা বিসি এর অর্ধেক, তাই না? এই অংশে এসে প্রমাণিত হলো, অর্থাৎ দুটো শর্তই আমরা প্রমাণ করতে পেরেছি। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, যে অংশে কম বুঝেছো আশা করি ক্লাসটি তোমরা রিপ্লে করে দেখবে। বারবার দেখলে তোমাদের জড়তা কেটে যাবে। এবং তোমরা শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আরেকটু বলি, সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো করেছি আমাদের অধিকাংশ ক্লাসেই ইউটিউবে আপলোড করা আছে। আমাদের ইউটিউবের অ্যাড্রেস হচ্ছে, ইউটিউবে তোমরা ঢুকেই স্কুলের নাম দিয়ে সার্চ করবে, বাউপুর জিতলি ইউনিয়ন হাই স্কুল দিয়ে সার্চ করলেই তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। এবং তোমরা ক্লাসগুলো যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা সেখানে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওখানে ক্লিক করবে। এবং সাবস্ক্রাইব বাটন যদি ক্লিক করো তাহলে আমরা যেদিনে বা যখনই ক্লাসগুলো আপলোড করব এবং তোমরা সেখান থেকে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। আর এমনি ফেসবুক পেজেও দেখতে পাবে। এবং সেখানে তোমরা সাবস্ক্রাইব বাটনে যখন ক্লিক করবে তোমরা নোটিফিকেশন যাবে এবং তোমরা ক্লাসগুলো দেখবে। সেখানে তোমরা লাইক দিবে এবং কমেন্টসের ঘরে তোমাদের আগের মতোই থাকবে যে তোমরা নাম রোল দিয়েই কমেন্টস করবে। এবং এর আলোকে তোমাদেরকে পরবর্তী ক্লাসে অগ্রসরতার জন্যই মূল্যায়ন করা হবে। তোমরা যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত অনলাইন ক্লাসে খুব ভালোভাবে অংশগ্রহণ করছো না, দেখছো না, তোমাদের পরবর্তী ক্লাসে ধাপে উঠানোর ক্ষেত্রে আমরা আসলে এই ক্লাসগুলোকেই গুরুত্ব দেব এবং যারা দেখছো তাদেরকেই মূল্যায়ন করব সেভাবে। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। আশা একটু বাড়ি কাজ নিয়ে যাও এটার পাশাপাশি। বাড়ি কাজের জন্য তোমাদেরকে পৃষ্ঠা নং 130 130-এর উদাহরণ 1 এর ক এবং খ এই দুটো অংশ দেখবে। আশা করি তোমরা এটা পারবে, একেবারে ইজি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।